বদলার পর বদলা, রাজধানীতে ঢুকে মার, তারপরেও নির্লজ্জ পাকিস্তান, তারপরেও জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, সুদর্শন চক্র দিয়ে সব ছাড়খাড় করে দিলাম আমরা, তারপরেও 7 জৈশি জঙ্গি মারল ভারত, ঘরে মার খেয়েও নির্লজ্জ পাকিস্তান। জম্মুর সাম্বায় অনুপ্রবেশের চেষ্টা, জঙ্গিদের অনুপ্রবেশ রুখে জঙ্গিদের খতম ভারতের। দেখুন, নাস্তানাবুদ পাকিস্তান, কালকে একেবারে ঘরে ঢুকে মারলাম আমরা, তারপরেও নির্লজ্জ, কত নির্লজ্জ, খান খান হয়ে গেছে নিজেরা, ভয়ে জুজু হয়ে গেছে জম্মুর সাম্বায়, তারপরেও 7 জঙ্গিকে ঢোকানোর চেষ্টা। জৈশে মোহাম্মদ, তাদের মূল ঘাঁটি ভেঙে চুরমার করে দিয়েছি আমরা। মাসুদ আজহারের বাড়ি ঘর শেষ হয়ে গেছে, পরিবার শেষ হয়ে গেছে, আর তারপরেও এদের নির্লজ্জতা স্পষ্ট। সরাসরি চলে যাব প্রতিনিধি, কাশ্মীর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। কি হয়েছে, কখন হয়েছে, কোন দিক দিয়ে ঢোকার চেষ্টা করছিল? 7 জনই ছিল না আরো বেশি কিছু ছিল? মারফত জানতে পারছি যে 7 জন তারা সাম্বা সেক্টরের, যেটা ভারতের সীমান্ত এবং সেই সীমান্ত পেরিয়ে তারা ভারতের সীমানায় ঢুকতে চেষ্টা করছিল। এবং কেন তারা ঢুকতে চেষ্টা করছিল, অনুপ্রবেশের চেষ্টা কেন হচ্ছিল, সেটা আমরা সবাই জানি। কারণ জৈশের জঙ্গিরা যদি ভারতে প্রবেশের চেষ্টা করে, তাদের উদ্দেশ্য সকলের জানা, কিন্তু সেই উদ্দেশ্য সফল হতে দেয়নি বিএসএফ। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে বিএসএফ এই 7 জঙ্গিকেই নিকেশ করেছে। তারা যখন অনুপ্রবেশের চেষ্টা করছিল সেই সময় বিএসএফ এর তরফ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন আসেনি। তবে আমরা বিএসএফ সূত্র মারফত যেটা জানতে পারছি যে 7 জঙ্গিকে নিকেশ করতে পেরেছে এবং গতকাল রাতেই এই জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল এবং সেই সময় তাদেরকে নিকেশ করে দেয় বিএসএফ এর সেনা জওয়ানরা। এবং তারপরেই এবং সেই খবরের এখনো অফিসিয়াল বিএসএফ এর তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশনের অপেক্ষা করা হচ্ছে। কিন্তু যেটা জানা যাচ্ছে, আবারও তোমাকে আমি বলবো যে জৈশের 7 জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল ভারতের সাম্বা সেক্টর দিয়ে, ভারতের যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে সেটা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে নিকেশ করে দিয়েছে ভারতীয় বাহিনী। সেনাবাহিনী আক্রমণ করছে, সেনাবাহিনী হামলা চালাচ্ছে, সেগুলো আমরা সুদর্শন চক্রের মাধ্যমে একেবারে ধ্বংস করে দিচ্ছি, ছাড়খাড় করে দিচ্ছি। তারপরেও জঙ্গিরা কিভাবে ভাবে যে তারা ভারতে ঢুকবে, আমাদের সেনাবাহিনীকে একেবারে চোখে ধুলো দিয়ে হয় নাকি তাই? চলে যাব, আমার সঙ্গে রয়েছেন আমাদের অতিথি এই মুহূর্তে অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, নির্লজ্জ, এতটা নির্লজ্জ যে এখনো জৈশে মোহাম্মদের জঙ্গি ঢোকানোর চেষ্টা করে পাকিস্তান। না দেখুন, এটা তো পাকিস্তানের বেসিক আইডিওলজিক্যাল হিস্ট্রি, প্লাস এই জৈশে মোহাম্মদের ক্ষেত্রে তো পাকিস্তান মানে আইএসআই আর আর্মি ওদেরকে নিজের স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে মানে। আচ্ছা, তো এই যে এত কিছু হয়ে যাওয়ার পরেও মিলিটেন্টস ভ্যালির মধ্যে না, এই যে ফ্রেশ যে মিলিটেন্টস ভ্যালির মধ্যে ইন্ডাক্ট করার চেষ্টা করছে, তো এটা ডাইভার্জনারি। আচ্ছা, এটা ইন্ডিয়ান আর্মিকে অন্য আর একটা ফ্রন্টে এনগেজ করার চেষ্টা। ঠিক, এটা একেবারে নজর ঘোরানোর চেষ্টা, ভারতীয় সেনাকে অন্য দিকে নজর ঘোরানোর চেষ্টা, ভারতীয় সেনা যাতে ব্যস্ত থাকে অন্য জায়গায়। ভারতের মার খেয়ে নিরীহ নাগরিকদের টার্গেট আমরা গতকাল দেখেছি, রাতভর কিভাবে একেবারে জয়সলমের সহ বিভিন্ন জায়গায় খোঁড়া হয়ে গেছে, তারপরেও মিসাইল ছুটছিল, আর সেই মিসাইলগুলো সুদর্শন চক্রের মাধ্যমে জবাব দিয়েছে ভারত। আর কি অবস্থা হয়েছে, আমরা ইসলামাবাদে ঢুকে গেছি। ইসলামাবাদে শাহবাজ শরীফ কোথায়? আসিফ মুনির সেনাপ্রধান। সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, শাহবাজ শরীফ কোথায়? শাহবাজ শরীফ কোথায় সেনাপ্রধান? খুব কঠিন প্রশ্ন। সেনাপ্রধান আসিফ মুনির
যার সেই উস্কানিমূলক ভাষণ, তারপরেই 1-5 দিনের মাথায় পেহেলগাঁওয়ে জঙ্গি হানা, তো সেই আসিম মুনিরকে তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না। বরং সেনারই একাংশ বলছে আসিম মুনির ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই যুদ্ধ বাঁধালেন। কারণ যদি এই যুদ্ধ জিগির না তোলা হতো তাহলে সেনার মধ্যেই অসন্তোষ তৈরি হচ্ছিল। আসিম মুনির এমন কিছু কিছু কাজ করেছে, তো সেনাদের একত্রিত করার জন্য যদি একটা যুদ্ধ জিগির তোলা যায় তাহলে কেমন হয়। আসিম মুনির নাকি সেই রকম কাজই করেছিল। যখন বুঝেছে হালে পানি পাচ্ছে না তখন তার লুকিয়ে পড়া ছাড়া কোনো অপশন ছিল না। তো অনেক দিন ধরেই এই খবর পাওয়া যাচ্ছিল, গত 1 সপ্তাহ ধরে খবর পাচ্ছিলাম যে আসিম মুনির একে একে তার পরিবারের সবাইকে নাকি বিদেশে পাঠিয়ে দিয়েছে। আসিম মুনির নিজে রয়ে গিয়েছে। গতকাল থেকে আসিম মুনিরেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বেশ কিছু অসমর্থিত সূত্র থেকে এমন কিছু তথ্য ভেসে উঠছে যা পাকিস্তানের জন্য মোটেও সুখকর নয়। এমন প্রধানমন্ত্রীরও খোঁজ পাওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রীরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ভাবা যায় এটাই হলো পাকিস্তান আর ভারতের সবচেয়ে বড় তফাৎ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত জেগে অপারেশনের ডিটেল নিচ্ছেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি প্রতি মুহূর্তে সবকটা বিভাগের সঙ্গে লিয়াজও করে চলেছেন, সেখানে অন্য দেশের রাষ্ট্রনায়ককে খুঁজেই পাওয়া যাচ্ছে না। না তো তার কোনো বিবৃতি, না কোনো মুখ দেখা যাচ্ছে। তাহলে সে দেশের নাগরিকের কি অবস্থা হবে ভেবে দেখো। শরীফের বাড়ির নওয়াজ শরীফ শাহবাজ শরীফের বাড়ির 20 কিলোমিটারের মধ্যে হামলা হয়েছে। বাড়ির 20 কিলোমিটারের মধ্যে। ভাই নওয়াজ শরীফ বোঝাতে গিয়েছিলেন কয়েকদিন আগে শাহবাজ শরীফকে, দাদা ভারতের কিন্তু যথেষ্ট শক্তি রয়েছে, এরকম কিছু করো না যাতে ভারত পাল্টা মার দেয়। কিন্তু দাদা শোনেননি। দাদা এখন কোথায়? একটু রাজেন্দ্র ভাদুরীর কাছে যাব। কর্নেল ভাদুরী, আমি যেটা বলছিলাম আপনিও নিশ্চয়ই শুনেছেন যে ভাই বুঝলো দাদা বুঝলো না। ভাই বোঝাতে গেল যে দাদা এরকম করো না, ভারত ভয়ঙ্কর শক্তিশালী, ভারত আক্রমণ করলে ছাড় পাবে না। কিন্তু শাহবাজ শরীফ বুঝলেন না, নাকি বাধ্য হলেন? দেখুন, নওয়াজ শরীফ ভুক্তভোগী, ও অলরেডি 1999-এ মার খেয়েছে, তো ওর এক্সপিরিয়েন্স আছে। ও গিয়ে এখন নওয়াজ গিয়ে এখন নিজের দাদাকে শাহবাজকে বোঝাচ্ছে যে বাবা আমার অলরেডি হয়ে গেছে একটা রাউন্ড, তুমি করো না। এখন প্রবলেমটা হচ্ছে যে তখন মোশাররফ ছিল, এখন আসিম মুনির আছে। তো পাকিস্তানে তো পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট তো দেশ চালায় না, এখতিয়ার তো প্রাইম মিনিস্টারের হাতে নেই, এখতিয়ার ওই আর্মি চিফ যা বলবে তাই হবে। আচ্ছা, তো এইবারও তাই নওয়াজ শরীফ শাহবাজকে যাই বোঝাক, ও ফাইনালি আসিম মুনির যে জিনিসটা চায় সেটাই হবে। তো তাই হচ্ছে। নওয়াজ শরীফের বা শাহবাজ শরীফের কাছে আসিম মুনিরকে না করার কোনো স্পেস নেই, মানে ওই জায়গাটাই নেই একদম।